সুপ্রিম কোর্ট যখন একবার রায় দিয়ে দিয়েছে, সে রায় থেকে তো বেরোতে পারবে। এখন রাজ্য সরকার এই রায় মানতে চায় না, তাই জন্য গড়িমসি করছে। আইনে তো এটাই রেমেডি, আদালত অবমাননার কেসটাই ফাইল করতে হবে। আদালত অবমাননা তো হয়েছে, কোনো কিছু পেতে গেলে লড়ে নিয়ে নিতে হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জিনিস পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষকে সচেতন হয়ে তাদের সঙ্গবদ্ধ না হলে কি করে হবে? তিনি টাকাটা মারছে। এই যে মাঝে মাঝে বলছেন আমি পেনশন দিই, অন্য জায়গায় পেনশন দেয় না। কোথায় আছে পেনশন দেয় না? যত মিথ্যা কথা। এটা এখন সবাই বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না। পশ্চিমবাংলায় কলকারখানা বন্ধ করেছে এই সব, পশ্চিমবাংলায় কাজের সুযোগ বন্ধ করেছে এই সব। ভোটের আগে ভোট বিক্রি, ভোটের আগে ভোট বিক্রি। এর বাইরে আমি কি বলবো বলুন? ঘুম পাড়ানো মানুষকে বলবো ভাতা নিন, প্রচুর লাইন হচ্ছে, ভাতা নিন। কিন্তু আপনারা কাজ চান, 30, 40, 50 হাজার টাকা মাইনের কাজ চান। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আদালত অবমাননার কেস ফাইল করা হলো, এটা কি যথেষ্ট স্যার? আইনে তো এটাই রেমেডি, আদালত অবমাননার কেসটাই ফাইল করতে হবে। আদালত অবমাননা তো হয়েছে। ডিএ পাওয়ার ক্ষেত্রে এটা এটুকু যথেষ্ট? হ্যাঁ, কারণ আদালত অবমাননা হলে এই যারা আছে, যদি আদালত মনে করে যে অবমাননা হয়েছে, জেল অবধি হতে পারে। এটা তো আইনে আছে। তাই সুপ্রিম কোর্ট যখন একবার রায় দিয়ে দিয়েছে, সে রায় থেকে তো বেরোতে পারবে। এখন রাজ্য সরকার এই রায় মানতে চায় না, তাই জন্য গড়িমসি করছে। প্রথমে বলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে তিনি বলেছিলেন কি যে আমার কাছে রায়ের কপি আছে, দিয়ে আসা হয়েছে। তারপরে তিনি বললেন যে এই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের কেউ নেই। তারপরে বললেন বিচারাধীন বিষয়। তো তিনটে শব্দ থেকে আমার মনে হয়েছে শেষে তিনি রায়টা পড়ে একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চুপচাপ বসে আছে। তো ওনাকে অ্যাক্টিভ করিয়ে আমাদের ডিএটা পাওয়ানোর জন্য আমরা লড়াইয়ে আবার নেমেছি। আইনে যে রাস্তা হয় সেই রাস্তায় নেমেছি। এটা আইনজীবীরা আমরা নেমেছি আইনের রাস্তায়। এবার যারা কর্মচারী তারা কি রাস্তা কি পন্থা অবলম্বন করবেন সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কর্মচারীরা 26 তারিখে একটা বড় আন্দোলন ডাক দিয়েছে, ওইটাও কি একটা মোক্ষম জবাব হতে পারে? প্রথমেই ইন্টারাপশনের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার থেকে কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি। অনেকেই জানতে চান কিভাবে নিজের উপার্জন বৃদ্ধি করবেন। ফাইনালি একটি জেনুইন এবং বৈধ উপায় খুঁজে পেয়েছি। আমি বলছি মার্কেট উইথ অ্যাপের কথা, যার মাধ্যমে আপনি সহজেই টাকা উপার্জন করতে পারবেন। আমাদের দেশে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এই সেবি নিবন্ধিত অ্যাপটি। মার্কেট উইথ অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি উপার্জন করবেন, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে লগ ইন করছি, আর এখানে রয়েছে ফলো ট্রেন্ড ফিচার। এই ফিচারটিতে আপনি রিয়েল টাইম ট্রেডগুলি দেখতে পাবেন, যেখানে ইতিমধ্যে অনেক মানুষ প্রফিট করছে। আপনি চাইলেই এক ক্লিকে তাদের ফলো করতে পারেন। দেখুন, আমি জাস্ট ফলো ট্রেন্ড ফিচারটিতে ক্লিক করলাম, ট্রেড প্লেস করলাম, ব্যাস আমার ট্রেড চালু হয়ে গেছে। অন্যান্য অ্যাপে যেখানে অনেক বেশি টাকা লাগে, এখানে আপনি খুব সামান্য টাকা দিয়েই ট্রেডিং শুরু করতে পারেন। আর আপনার যদি থাকে বড় লসের ভয়, তাহলে সেই সমস্যারও সমাধান রয়েছে। এখানে রয়েছে ইনবিল্ট স্টপ লস ফিচার। এর মানে হলো আপনার লস যখন একটা নির্দিষ্ট সীমায় পৌঁছবে, তখন এটি অটোমেটিক্যালি ট্রেডিং করা বন্ধ করে দেবে। দেখুন, ট্রেন্ডের সাথে সাথে আমার প্রফিট বাড়ছিল। আমি এই স্টপ লস ফিচারটিতে ক্লিক করলাম, আর সঙ্গে সঙ্গে 2065 টাকা প্রফিট বুক করলাম। আপনি এখানে সোনা, রূপো, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাসের মতো কমোডিটিতেও ট্রেড করতে পারেন। সময় সকাল 9টা থেকে রাত্রি 12টা। মার্কেট আপনাকে ফ্রি ট্রেড রেকমেন্ডেশনও দেয়, আর এগুলো ব্যবহার করে মানুষ কি রকম প্রফিট করছে দেখুন। গত ফেব্রুয়ারিতে এক দিনে 15,239 টাকা, গত ডিসেম্বরে 33,512 টাকা, আর গোটা এক বছরে 5,03,940 টাকা পর্যন্ত প্রফিট করেছে। আর সব থেকে বড় কথা, মার্কেট এই প্রফিটের উপরে কোনো রকম কমিশন রাখেন না। মাত্র 99 টাকায় ওয়ান টাইম, আর লাইফ টাইম এনজয় করুন ফ্রিতে। কর্মচারীরা কি করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি এটা বিশ্বাস করি ঘুমিয়ে ঘুমিয়ে কিছু পাওয়া যায় না, লড়ে পেতে হয়। এই আইনি লড়াইটা কি যথেষ্ট সেটা বলছি? দেখুন, কোনো কিছু পেতে গেলে লড়ে নিয়ে নিতে হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জিনিস পাওয়া যায় না। আইনি লড়াই যেমন থাকবে, আইন জগতে আইনি লড়াই থাকবে। প্রত্যেকটা মানুষকে সচেতন হয়ে তাদের সঙ্গবদ্ধ না হলে কি করে হবে? ডিএ প্রায় 15 লক্ষ মানুষের এফেক্ট করবে, 15 লক্ষের ওপরে লোক এটা সুবিধে ভোগ করবে।
এই 15 লক্ষর মধ্যে যদি 14 লক্ষ ঘুমিয়ে থাকে আর 1 লক্ষ জেগে থাকে, তাই দিয়ে তো হবে না। 15 লক্ষ মানুষকেই উঠে দাঁড়াতে হবে। হয়তো সবাই পারলেন না, কিন্তু যারা পারবেন, যারা শারীরিকভাবে সক্ষম, সেই সংখ্যার মানুষকে তো উঠে দাঁড়াতে হবে। পেনশন হোল্ডার রয়েছেন, রিটায়ার্ড রয়েছেন, ইন সার্ভিস রয়েছেন, বিভিন্ন সেক্টর, তাদেরকে উঠে দাঁড়াতে হবে। তাদের উঠে দাঁড়ালে এক চান্সে হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই ভাতার যে রাজনীতিটা তিনি শুরু করেছেন, এই ভাতার একটা ভাতাজীবী যারা রয়েছেন তাদের তুলনায় তো এই ডিএ যারা বঞ্চনার শিকার তাদের সংখ্যাটা বেশি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বুঝতে পারছেন না? না না, তিনি টাকাটা মারছেন। এই যে মাঝে মাঝে বলছেন আমি পেনশন দিই, অন্য জায়গায় পেনশন দেয় না। কোথায় আছে পেনশন দেয় না? যত মিথ্যা কথা। আর উনি দেবারই বাকে। আমি তো বলবো দম থাকে পেনশনটা বন্ধ করে দিন, তারপরে আমরা দেখাবো কি করব। এইসব কথাগুলো ভেগ কথাবার্তা না। তাই জন্য আমি আবারও বলছি, সংঘবদ্ধ দরকার, মানুষের সংঘবদ্ধতা দরকার। আদালতে আমরা কন্টেম্প ফাইল করেছি, কন্টেম্পটা মাথায় রাখবেন এখন শুধু 25% এক্সটেন্টের জন্য। মানে এর পরবর্তীতে 100% জন্য সেটা হতে পারে পরবর্তীকালে সেটা। আপাতত যেটা ভায়োলেশন হয়েছে আমাদের মতে বা আমার মতে 25%, সেটা সুপ্রিম কোর্ট ইমিডিয়েট রিলিজ করতে বলেছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতার রাজনীতি শুরু করেছেন, যারা ডিএ বঞ্চনার শিকার, এই ডিএ বঞ্চনার যারা শিকার শুধু তাদের পরিবারের যে সমস্ত লোকের সংখ্যা, সেটা তো একটা মারাত্মক সংখ্যা কি দাঁড়াবে। তাদের কি রাস্তায় নামা উচিত নয় এখন? দেখুন, সেটা তো তাদের ঠিক করতে হবে, তারা কোন পন্থা অবলম্বন করবে। এটা এখন সবাই বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না, দেবে না, কিন্তু লড়ে নিতে হবে। দেবে নাটা কেন? সেটা টাকাটা মারবে তাই, টাকাটা মারবে তাই, ভোটের সময় বিক্রি করবে তাই, ক্লাবগুলোকে টাকা দেবে তাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না, আবারও বলছি দেবে না। তাই জন্যই লড়াই করতে হয়। ছিনিয়ে না নিতে পারলে এই কোনো অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। তার জন্য তাদের রাস্তায় নামাটা এখন জরুরি, সঙ্গে কোর্টের লড়াই। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা রাস্তায় নামবে, তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা রাস্তায় নামবে। সংঘবদ্ধভাবে নামতে হবে। কেউ বলবে আমি এই রাজনৈতিক দলের, কেউ বলবে আমি অমুক, আমি তো এইরকম করে নামলে চলবে না। রাজনীতি ঢুকে গেলে কি হয় না, রাজনীতি ঢুকে গেলে আপনার রাজনৈতিক যে চিন্তাধারা বা রাজনৈতিক যে মতাদর্শ, সেটার মধ্যে আবদ্ধ হয়ে যেতে হবে। অধিকার পেতে রাস্তায় নামতে হবে, অধিকারটাকে ছিনিয়ে নিতে হবে। কিন্তু এই অধিকার পেতে সকলে কি রাস্তায় নামা জরুরি? আমি তো জানি ভারত স্বাধীন হয়েছিল মানুষ রাস্তায় নেমেছিল বলে, 200 বছর ঘুমিয়েছিল বলে হতে পারে। বড় এক্সাম্পল। এখন যদি কর্মচারীরা মানে ভেবে থাকে যে ঘরে বসে পেয়ে যাবো, এই যে, তাহলে তো আর কিছু করার নেই। ঘুমিয়ে থাকলে তো কোনো জিনিস পাওয়া যাবে না। মানুষকে জেগে উঠতে হবে প্রত্যেকে। কর্মচারীদের পাশে ট্রাইব্যুনাল, কর্মচারীদের পাশে হাইকোর্ট, কর্মচারীদের পাশে সুপ্রিম কোর্ট, আর কি চাই? মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিএর টাকা মেরে যে ভাতার রাজনীতি শুরু করেছেন, এই ভাতাও সুপ্রিম কোর্টে ভৎসনার শিকার হয়েছে। এই বিষয়টা ভোটের আগে ভোট বিক্রি, ভোটের আগে ভোট বিক্রি, এর বাইরে আমি কি বলবো বলুন? ঘুম পাড়ানো মানুষকে বলবো ভাতা নিন, প্রচুর লাইন হচ্ছে, ভাতা নিন, কিন্তু আপনারা কাজ চান, 30, 40, 50 হাজার টাকা মাইনের কাজ চান, এটা না হলে হবে না। এটা শুধুমাত্র একটা উপায় না, এটা শুধুমাত্র একটা উপায় না। কিন্তু এই যারা ভাতা নিচ্ছেন তাদের তো অনেকে বলছেন যে ভাতা নিতে হবে না। না, ভাতা তারা নিতে হবে, আমি তো বলছি নিতে হবে। কারণ হচ্ছে হলো নিরুপায়। একটা গ্র্যাজুয়েট ছেলে, একটা মাস্টার ডিগ্রি ছেলের কোনো কাজ নেই, কোনো চাকরি নেই পশ্চিমবাংলায়, সে কি করবে? না খেয়ে মরে যাবে। ভাতা তাই যারা নিচ্ছেন তাদেরকে নিতে হবে ভাতা। নিরুপায়, ভাতা নিতেই হবে। এই নিরুপায়টা তৈরি করেছে সরকার। নিরুপায়টা তৈরি করেছে শুধু সরকার না, পশ্চিমবাংলায় কলকারখানা বন্ধ করেছে এই সরকার, পশ্চিমবাংলায় কাজের সুযোগ বন্ধ করেছে এই সরকার। প্রায় 20 লাখের উপরে মানুষ মার্কেট উইথ অ্যাপটি ডাউনলোড করেছে। আপনিও ডাউনলোড করুন। কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে আমি এর লিংকটি শেয়ার করে দিলাম। হ্যাপি ট্রেডিং, আর এক্ষুনি চেক আউট করুন মার্কেট উইথ অ্যাপটি।